স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 প্রীতিভাজন ও স্নেহভাজন শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের সেমিস্টার 3 বাংলা বিষয়ে যে একটি কালজয়ী মানব ও অবলা জন্তুর মধ্যে যে হার্দিক আন্তঃসম্পর্কের টানাপোড়েনের যে গল্প রয়েছে, সেই কালজয়ী চিরস্মরণীয় মর্মস্পর্শী গল্প শ্রদ্ধেয় প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরণী, সেই আদরণী গল্পের আজকে চতুর্থ পর্বে আমরা গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ টাইপ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব। প্রশ্নগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং তোমাদের সেমিস্টার 3 পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। ইতিপূর্বেই আমি 3টি পর্বে প্রায় 70টির ওপর এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করে নিয়েছি। সেই প্রশ্নগুলি অবশ্যই তোমরা সেখানে গিয়ে অবশ্যই দেখো, অবশ্যই কাজে লাগবে বন্ধুরা। তাই সময় না নষ্ট করে আজকের মূল বিষয়ে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন, বামুনহাটের মেলা কোন দিকে রসুলগঞ্জের মেলা বসে? ভিভিআই। প্রশ্নগুলো তোমরা নিজেরাই বিচার করবে, শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা। বামুনহাটের মেলা কোন দিকে? বামুনহাটের যে মেলাটা তোমাদের যে গল্পে উল্লেখ আছে সেটা জানো, চৈত্র সংক্রান্তিতে বসে। চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন আগে এই মেলা শুরু হয়ে যায়, যেখানে আদরণীকে প্রথমে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই বামুনহাটের মেলার কোন দিকে রসুলগঞ্জের মেলা বসে? প্রত্যেকে জানবে সেটা উত্তর দিকে, এবং 10 ক্রোশ উত্তর দিকে কিন্তু রসুলগঞ্জের মেলা বসে। চলে যাব পরের প্রশ্ন, আদরণী গল্পে কোন কোন মিষ্টির উল্লেখ পাওয়া যায়? ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ। আদরণী গল্পে সাধারণত আমরা রসগোল্লা পাই, সেই সঙ্গে কিন্তু মনে রাখবে ষষ্ঠ পরিচ্ছেদে কিন্তু আমরা সন্দেশের কথাটা উল্লেখ পাই, সন্দেশ ও রসগোল্লা। সেখানে জয়রাম মোক্তার মনে মনে বলছেন যে মাঝে মধ্যে সন্দেশ রসগোল্লা নিয়ে আদরণীর নতুন বাড়িতে তার সঙ্গে দেখা করে আসার কথাও কিন্তু সে নিজে মনে মনে বলছে। অর্থাৎ রসুলগঞ্জের মেলায় যদি সে বিক্রি হয়ে যায় তাহলে নতুন বাড়ি পাবে আদরণী, তাহলে সেখানে গিয়ে তিনি সন্দেশ ও রসগোল্লা নিয়ে তাকে দেখা করে আসবেন। কারণ আদরণী ছিল একটি মনুষ্যত্বর প্রাণী হলেও তাদের মোক্তার পরিবারে, মুখুজ্জ পরিবারের কিন্তু একটি বড় সোহাগের, বড় আদরণের কন্যা স্বরূপা একটি মেয়ের মতোই সেই আদরণী। মুসাবিদা শব্দের অর্থ কী? মুসাবিদা শব্দের অর্থ হলো খসড়া বা পাণ্ডুলিপি। ফিজ শব্দের অর্থ কী? পারিশ্রমিক বা মাইনে। আমরা যেমন বলতে পারি ডাক্তারবাবু আপনার ফিজটা কত, মাসে আপনার ফিজটা কত, তাহলে ফিজ এখানে শব্দের অর্থ হচ্ছে পারিশ্রমিক বা মাইনে। ড্যাশ পরে বালকটি কথঞ্চিত আরোগ্য লাভ করিল। কোন বালক? শূন্যস্থান পূরণটি জয়রামবাবুর জ্যেষ্ঠ পৌত্র, অর্থাৎ বড় ছেলের বড় পুত্র। চলে যাব পরের প্রশ্ন। চলে এলাম পরবর্তী প্রশ্ন, এলাকায় জয়রামবাবু কী রূপে গণ্য হতেন? প্রধান মুক্তা রূপে। তিনি ইংরেজি না জানলেও কিন্তু বর্তমানে বিভিন্ন জেলা কোর্টেতে ইংরেজি জানা জুনিয়র উকিলরা এলেও কিন্তু দীর্ঘ তিনি 20 বছর পীরগঞ্জে জমিদারের উনি মুক্তারিগিরি করেছেন। এই এলাকায় যথেষ্ট তার প্রভাব প্রতিপত্তি আছে, এবং তিনি যে মামলা মোকদ্দমায় যে হাত দেন সেটায় উনি জয়ী হন। তাই সেই জন্য তার একটা প্রধান সম্মান এবং প্রতিপত্তি আছে সেই এলাকায়, তাই প্রধান মুক্তারূপে। জয়রামবাবুকে কোন নদী পার হতে হতো? পদ্মা নদী। প্রত্যেকেই জানো যে গল্পের প্রথমেই আমি আলোচনা করেছি ডিটেলসে যে জয়রামবাবুর আদি নিবাস ছিল কিন্তু যশোরে, আর বর্তমানে যশোর আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র আছে বাংলাদেশে কিন্তু অবস্থিত। তাই পদ্মা নদী পেরিয়ে এসে নৌকা পার হয়ে গরুর গাড়ি চড়ে কখনো কখনো পদব্রজে তাকে এখানে মোক্তারগিরি করতে আসতে হতো। 13 শিখে গল্পে বলাই আছে যে যশোর থেকে যখন উনি পদব্রজে গরুর গাড়িতে নৌকা চড়ে যখন এখানে মোক্তারগিরি করতে আসতেন খুব কষ্ট হতো, সেই জন্য তিনি কী করেছিলেন, বাসা ভাড়া নিয়েছিলেন। তাই বাসা ভাড়া ছিল তার মাসিক 13 সিকি, আর 1 সিকি মানে আমরা জানি 4 আনা, তাহলে 13 × 4 আনা মানে হচ্ছে 25 পয়সা। 13 × 25 কত হয়? 325 পয়সা। ভিভিআই প্রশ্নটি, তাহলে 3 টাকা 25 পয়সা মনে রাখবে বন্ধুরা। চলে যাব পরের প্রশ্ন, নৌকা পথে পদ্মা পার হয়ে জয়রামবাবু কিসে চড়েছিলেন? গরুর গাড়িতে। গরু গাড়িতে কিছু পথ এসে জয়রামবাবু বাকি পথ কিসে যেতেন? পদব্রজ বা পায়ে হেঁটে। প্রশ্নগুলি খুবই খুঁটিয়ে টেক্সট বই থেকে নেওয়া হয়েছে, সেই সঙ্গে বলবো কিন্তু আধুনিক গল্প থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় 8 নাম্বার আসবে বন্ধুরা, খুব গুরুত্ব সহকারে পড়ো। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, পত্রবাহক চাষিটি কোথায় বসেছিল? কোচ বাক্সে। পত্রবাহক চাষিটি বলতে এখানে তোমরা জানো 7ম পরিচ্ছেদে, তোমরা প্রত্যেকেই জানো যে আধুনিক গল্পটি মোট 7টি পরিচ্ছেদে বিভক্ত। তাই অন্তিম পরিচ্ছেদ অর্থাৎ 7ম পরিচ্ছেদে রসুলগঞ্জের মেলায় যখন আদরণীকে নেওয়া হয়েছিল তার পরের দিন বিকেলবেলায় এক কৃষককে
তার মেজ পুত্র চিঠি লিখে পাঠিয়েছিলেন যে তাড়াতাড়ি জয়রামবাবুকে যেন সেখানে গিয়ে পৌঁছায়, কারণ 7 ক্রোশ দূরে আদরণী খুব অত্যন্ত পেটে যন্ত্রণা হচ্ছে, পীড়িত হয়ে পড়েছে, অসুস্থ, খুবই খারাপ, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। তাই পত্র পাঠিয়েছিলেন। সেই চাষিটি পত্র নিয়ে এসেছিলেন, তখন কোচ বাক্সে বসেছিলেন। ড্যাশ সপ্তাহব্যাপী আর এক মেলা হয়। এখানে কিছুক্ষণ আগে বললাম যে বামুনহাটের যে মেলার উত্তর দিকে যে 10 ক্রোশ দূরে যে মেলা বসে, সেই রসুলগঞ্জের মেলার কথাই বলা হয়েছে এখানে। ব্রহ্মবাক্য কাকে বলে? ব্রহ্ম মানে এখানে হচ্ছে আমাদের ব্রহ্মা মুখ্য নিঃশেষিত যে বেদ হয়েছিল, সেই বেদ বাক্য কি বলা হয়? ব্রহ্মবাক্য, যা সত্য এবং শাশ্বত। চাষি লোকটি পত্র নিয়ে কখন এসেছিল? বিকালে। চাষি লোকটি বলতে বন্ধুরা 7ম পরিচ্ছেদে জয়রাম মুক্তারের মধ্যম পুত্র আদরণী যখন অসুস্থ হয়ে পড়ে, রসুলগঞ্জের মেলায় নিয়ে যাওয়ার পথে বাড়ি থেকে 7 ক্রোশ দূরে কিন্তু পেটে যন্ত্রণায় আদরণী অসুস্থ হয়ে পড়ে এবং মৃত্যুর মুখোমুখি হয়ে পড়ে। তখন ওই চাষিটির মাধ্যমে উনি চিঠি লিখে পাঠিয়েছিলেন। আর সেই পত্র নিয়ে চাষি লোকটি মুক্তার বাবুর কাছে বৈঠকখানে এসে পৌঁছেছিলেন বিকালে। সে আর পথ চলিতে পারে না। কে? ওই রসুলগঞ্জের মেলায় যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, 7 ক্রোশ দূরে তখন পেটে যন্ত্রণায় খুবই অসুস্থ হয়ে পড়েছিল, মৃত্যুর মুখোমুখি হয়ে পড়লে সে আর পথ চলতে পারে না। এখানে আদরণীর কথা বলা হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কি বললি? কাঁদছিল? কে কাঁদছিল? এই উক্তিটি কিন্তু করেছিলেন জয়রাম মুক্তার তোমাদের গল্পের 6ষ্ঠ পরিচ্ছেদে। যখন রসুলগঞ্জের মেলায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়, তখন জয়রামবাবু তাকে বিদায় মুহূর্তে দেখা করতে যাননি। হ্যাঁ, এখানে তার মানসিক শূন্যতা প্রকাশ পেয়েছে। তিনি জয়রামবাবু খুবই ইমোশনাল হয়ে পড়েছেন যখন পরবর্তীকালে জানতে পারলেন যে জয়রামবাবুকে দেখতে না পেয়ে তার আদরের কন্যা, সোহাগের কন্যা, সেই অবলা প্রাণীটি অর্থাৎ হাতিটি, মাদি হাতিটি কাঁদছিল। সেই তার কথাই বলা হয়েছে, অর্থাৎ আদরণী। কে কাঁদছিল? আদরণী। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন। পীড়িত হইয়া পড়িল কে? এই লাইনটি কিন্তু আছে তোমাদের আদরণী গল্পের 5ম পরিচ্ছেদে। এখানে পীড়িত বলতে এখানে অসুস্থ হয়ে পড়ার কথা বলা হয়েছে। তোমরা প্রত্যেকেই জানো যে জয়রাম মুক্তারের কিন্তু 3টি পুত্র ছিল। প্রথম 2টি পুত্র কিন্তু অকর্মণ্য, মূর্খ, তারা শুধু বংশবিদ্যুতেই পারদর্শী ছিল। আর ছোট পুত্রটি কলকাতায় বিয়ে পাঠরত ছিল, কিন্তু পরবর্তীকালে সেও কিন্তু ফেল করেছিল। তাহলে এখানে জয়রাম বাবুর সেই বড় ছেলের বড় পুত্র অর্থাৎ জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ তার জ্যেষ্ঠ নাতি কিন্তু অসুস্থ হয়ে পড়েছিল, তার কথা বলা হয়েছে। পৌত্রী কল্যাণীর বয়স কত? 11 বছরের বেশি, অর্থাৎ প্রায় 12 বছরে ধরে নাও। ফুলুট বাজাইয়া বেড়াইতেছে। ফুলুট বলতে এখানে বাঁশি। বাঁশি বাজাইয়া বেড়াতেছে কে? জয়রাম মুক্তারের বড় ছেলে। বলেছি কিছুক্ষণ আগে বললাম যে 3টি পুত্র, বড় ছেলে, মেজো ছেলে অকর্মণ্য, পড়াশোনা কিছু জানে না, মূর্খ, বাবার ওপরেই নির্ভর করে। তাই বড় ভরসা করে আছে বাবা যে তার ছোট পুত্রটা বিয়ে পাস করছে কলকাতা, নিশ্চয়ই সে মানুষের মতো মানুষ হয়ে অভাব মোছাবে সংসারে। কিন্তু সেই আশাতেও কিন্তু সে জল ঢেলে দিয়েছিল। চলে এলাম পরবর্তী প্রশ্ন। ডট ডট চক্ষু স্থির হইয়া যায় কী কারণে? পাত্রপক্ষের দাবি শুনে। পাত্রপক্ষ বলতে এখানে জয়রাম মুক্তারের জ্যেষ্ঠা নাতনি বিবাহ সম্পন্না কল্যাণীর বিবাহ দিতে গিয়ে যে হবু বর যে রাজশাহী কলেজে এলে পাঠরত, সেই পাত্রপক্ষ এই বিয়েতে দাবি করে নগদ 2000 টাকা। সেই শুনে কিন্তু চক্ষু স্থির হয়ে যায়। অ্যাকচুয়ালি কিন্তু আদরণীর যে গল্পে আমরা করুণ পরিণতি দেখি, সেই করুণ পরিণতির পিছনে ছিল প্রত্যক্ষ পরোক্ষভাবে এই কল্যাণীর বিবাহ দিতে যাওয়া ঘটনাটি, এবং সেই সঙ্গেই হবু বরের অর্থাৎ পাত্রপক্ষের এই নির্মম নিষ্ঠর যে বরপণ প্রথা, যেটা কবি লেখনের মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরেছেন। আর তুলে ধরেছেন যে তৎকালীন সমাজে কন্যা দায়গ্রস্ত পিতার বা সেই পরিবারের যে কী দায় দায়িত্ব থাকে, যার জন্য একের পর এক কখনো ভূসম্পত্তি, কখনো বাড়ি, কখনো অবলা পশুকেও, বড় সোহাগের আদরের পশুকেও যে বিক্রি করতে হয়, সেই নিষ্ঠুর নির্মম চিত্রটি কবি লেখনের মাধ্যমে তুলে ধরেছেন। তাই এখানে পাত্রপক্ষের সেই 2000 টাকার দাবি শুনে কিন্তু চক্ষু স্থির হয়ে যায়। অ্যাকচুয়ালি কল্যাণীর বিয়েতে জেনে রাখবে বন্ধুরা যে 2500 টাকা খরচা হবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে বন্ধুরা। চলে এলাম পরবর্তী প্রশ্ন। মায়া ত্যাগ করুন। কোন মায়া পরিত্যাগের কথা বলেছেন? হাতির মায়া। এখানে জয়রাম মুক্তারের যে আদরণীর প্রতি যে যে একটা আদর স্নেহ, যে অতিরিক্ত দুর্বলতা, তাকে কাজ ছাড়া না করতে চাওয়া, এই মায়া, সেই মায়ার কথাই বলা হয়েছে।
আসলে আদরণী একটা অবলা মনুষ্যত্বর প্রাণী হলেও মুখুজ্জ পরিবারের জয়রাম মুক্তার পরিবারের সে বড় আদরের সোহাগের কিন্তু কন্যা স্বরূপা হয়ে উঠেছে। তাই তার প্রতি একটা মায়া স্নেহ মমতা ভালোবাসা গড়ে উঠেছে সেই পরিবারে, যাকে একবার একটা সময় দম্ভ বা অহংকারের জন্য যাকে 2000 টাকার বিনিময়ে উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছিলেন, যে জমিদার আমাকে হাতিয়ে দিল না, মান সম্মান আমার দীর্ঘ 20 বছর ধরে আমি তাদের এস্টেটে কাজ করেছি, সে কিনে তার সেই অবলাটার প্রতি একটা চরম একটা মায়া পড়ে গেছিলো। সেই মায়ের কথাই বলা হয়েছে বন্ধুরা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ভিডিওটি খুবই বড় হয়ে যাবে, তাই তাড়াতাড়ি বলার চেষ্টা করছি। একটি বড় মেলা হয় কোথায় সেটা জানো প্রত্যেকেই? বামনহাটে, যেটা চৈত্র সংক্রান্তিতে বসে। প্রায় 15 দিন আগেই কিন্তু শুরু হয়ে যায়। জয়রাম মুখোপাধ্যায়ের শেষ মোকদ্দমাটি ছিল কোনটি? খুনের, যেটি প্রায় 3 দিন যাবৎ মামলাটি চলেছিল। এই মামলায় কিন্তু সে জয়ী হয়েছিল এবং আসামিকে খালাস করতে বাধ্য হয়েছিল, এবং জজ সাহেব, ইংরেজি জানা জজ সাহেব প্রশংসা করে বলেছেন উনি কে, তার পরিচয় জানতে চেয়েছিল। তখন পেশকার বলেছেন উনি উকিল নয়, উনি মোক্তার সাহেব। তাই এটি ছিল তার জীবনের শেষ মোকদ্দমা, যার পর উনি কোনোদিনই আর কোর্টের সম্মুখীন হননি বা আর যাননি। চলে যাচ্ছি পরের প্রশ্ন। ওর মুখ দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে। ব্রহ্মবাক্যটি হলো আদর, যাও মা মেলা দেখে এসো। মেলা বলতে এখানে বামনহাটের মেলার কথা বলা হয়েছে, যেটা আমরা 5ম পরিচ্ছেদে দেখতে পাই। জানতে পেরেছে, কে কি জানতে পেরেছে? আদরণী, ও আর এ বাড়িতে ফিরবে না। এটা কিন্তু সে আমাদের যে রসুলগঞ্জের মেলায় যে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদরণীকে, সে আদরণীর সামনে কিন্তু জয়রামবাবু যাননি, শেষ মুহূর্তে বিদায় দিতে চাননি। তখনই সে বুঝে গেছে যে ও আর বাড়িতে ফিরবে না। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে বন্ধুরা। আদরণীকে দেখতে জয়রামের সঙ্গে কে গিয়েছিল? বড় ছেলে ভিভিআই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে অসুস্থ আদরণীর কথা যখন আমবাগানে পড়ে রয়েছে তার নিথর দেহ রসুলগঞ্জের মেলায় বাড়ি থেকে 7 ক্রোশ দূরে, তখন বড় ছেলেকে নিয়ে সঙ্গে ঘোড়াগাড়িতে করে উনি আদরণীকে দেখতে বেরিয়ে পড়েছিলেন। আদরণী গল্পে কাকে অন্তর্যামী বলে অভিহিত করা আছে? আদরণীকে। এই কথাটি কিন্তু বলেছিলেন কে না জয়রাম মুক্তার 6ষ্ঠ পরিচ্ছেদে, যে সব সে বুঝতে পারে। আমি সামনে না গেলেও যে কাঁদছিল এই কথাটা যখন শোনার পরে সে বলেছিল যে ও তো অন্তর্যামী, আমিও যে মনে মনে যে কাঁদছি, আমিও যে কন্যা হারাবার ব্যথা ওর সামনে যেতে পারিনি, সেটা আদরণী বুঝতে পেরেছিল। আদরণীর মৃত্যুর পর জয়রামবাবু কতদিন বেঁচেছিলেন? 60 দিন, অর্থাৎ 2 মাস। ভিভিআই। মহারাজ কোন সমাস? এটাও পড়তে পারে। কর্মধারার সমাস, ব্যাস বাক্যটা প্রত্যেকেই জানে, মহান যে রাজা। আদরণী পদটিতে কোন প্রত্যয় হয়েছে? ভিভিআই। বিশেষ পদটা হচ্ছে আদর, তার সঙ্গে স্ত্রীবাচক ইনি বা ইন প্রত্যয় করে আদরণী পদটি নিষ্পন্ন হয়, এবং এটা মনে রাখবে তদ্ধিত প্রত্যয়ের অন্তর্গত। তাহলে আজকে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন তুললাম তোমাদের সামনে। আশা করি তোমাদের ভালো লাগবে প্রশ্নগুলো। প্রয়োজন বোধ করলে এগুলো স্ক্রিনশট বা খাতায় লিখে রাখতে পারে। আর সবিনয় অনুরোধ করব এই ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখো এবং লং ভিডিওগুলো অবশ্যই দেখো বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।